গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্রদল। আবাসিক হলে ছাত্র রাজনীতির রূপরেখা নিয়ে ২৩টি ছাত্র সংগঠনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে এই দাবি জানায় তারা। বৈঠকে ছাত্র শিবির থাকায় বয়কট করে ৩টি বাম ছাত্র সংগঠন। শিক্ষার্থী ও সংগঠন যেন মুখোমুখি না হয় সে চেষ্টার কথা জানান উপাচার্য। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি দেওয়ার পর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে হলে রাজনীতি নিষিদ্ধ করেন উপাচার্য। রোববার ২৩টি ছাত্র সংগঠনের সাথে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বৈঠকে ছাত্র শিবির থাকায় বয়কট করে ছাত্র ইউনিয়ন সহ 4টি বাম ছাত্র সংগঠন। আমাদের ওয়াকআউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির যারা কিনা ৯০-এর যে সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নর্মালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে। তবে ছাত্র শিবির বলছে তাদের বয়কটে কিছু আসে যায় না। দু একটা সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না। এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই। ফ্যাসিবাদ না হওয়ার জন্য, তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল। তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। তারা ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে 14 সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হইতে লং টার্মে এম্পাওয়ার করেছিল। হল ও একাডেমিক ক্ষেত্রে রাজনৈতিক কাঠামো চায় না বলে মত দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা তাদের দাবি দেওয়ার শ্রদ্ধা জানিয়েছিলাম। আমরা তাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি বলেছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে তারা শিক্ষার্থীদের যে পালস তারা জানিয়েছিল যে তারা চায় না হলে এবং একাডেমিকের কোনো রাজনীতি চায় না। রাজনীতি ফিরে গেলে আবার দাসত্ব কালচারে ফিরে যাবে, আবার হচ্ছে গিয়ে কি গন্ডুম গেসুম কালচারে ফিরে যাবে। ছাত্র দল জানায় সন্ত্রাসী ছাত্রলীগের 15.5 বছরের কার্যক্রমে আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি মাথায় রেখেই রাজনীতি করবে ছাত্র দল। আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি প্রকাশ করব, করে আবারও একটি অংশ রেখে দেব মপতন্ত্র কায়েমের জন্য। উপাচার্য জানান শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো যেন মুখোমুখি না হয় সেজন্যই সবার সাথে আলোচনা হয়েছে। এই ক্যাম্পাসে অন্তত যদি হল দিয়ে শুরু করতে চাই, হল পর্যায়ে, তারপর সম্ভব হলে ক্যাম্পাস পর্যায়ে আমরা রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, এটা আমরা এই আলোচনাটা আমরা শুরু করেছি। বৈঠকে ডাকসু নির্বাচন নিয়েও আলোচনা হয়। কারণে যে আমাদের সামনে ডাকসু নির্বাচন আছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিগগিরই সবার সাথে সরাসরি দেখা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে কথা বলেন তিনি। ভার্চুয়াল বক্তব্যে তারেক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে জনগণের আস্থা ফেরানোই মূল লক্ষ্য। পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তিনি। প্রায় 1.5 দশক পর রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল। রোববার সকাল থেকে নগরীর শাহ মখদুম ঈদগাহ মাঠের পাশে সম্মেলন স্থলে জড়ো হন নেতাকর্মীরা। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। এ সময় সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, সংস্কার কমিশন যেসব বিষয়ে কাজ করছে তার বেশিরভাগই বিএনপি 2.5 বছর আগেই জাতির সামনে তুলে ধরেছে। যত সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ সংস্কার বিএনপি 2.5 বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে এবং তার জন্য দরকার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া। আওয়ামী লীগ শিক্ষা, বিচার ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তারেক। ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে। এই দেশের যারা যুবক, যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে।
সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। রাজশাহীতে বিএনপির সবশেষ সম্মেলন হয় 2009 সালে। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আগামী নির্বাচনে ব্যাপক সহিংসতার শঙ্কা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আওয়ামী লীগ সমর্থকদের ঘিরেই উদ্বেগ তাদের। রোববার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এসব কথা উঠে আসে। সরকারের আরও জোরালো ভূমিকা চান তারা। অন্তর্বর্তী সরকারের এক বছরে বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্য ও ব্যর্থতা পর্যালোচনা তুলে ধরে বেসরকারি সংগঠন। এতে যোগ দেন রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক সহ অনেকেই। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে আগামী নির্বাচন ঘিরে নানা চ্যালেঞ্জ প্রসঙ্গ। সংস্কার, বিচার এবং আমাদের একটু সতর্ক থাকতে হবে যে সুষ্ঠু যে নির্বাচন আমরা চাই সেটা করা সম্ভব হবে কিনা। যেই পলিটিক্যাল পার্টি নিজেরাই ঐক্য তৈরি করতে পারে না, এটা তো একটা পলিটিক্যাল কাজ, এটা তো একটা ইকোনমিস্টের কাজ না। সংস্কার এবং বিচার এটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার সেই সংস্কার এবং বিচারের কাজটি তারা চলমান রাখবেন এই আশাবাদ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পুরোপুরি সাফল্য আসেনি বলে মনে করে কয়েকটি রাজনৈতিক দল। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তারা। জনগণের যেই আকাঙ্ক্ষা, জনগণের যে চাওয়া, জনগণ যেভাবে বৈপ্লবিক সংস্কার চেয়েছিল এই সরকারের কাছে, সেটা তারা বাস্তবায়ন করতে পারছেন না। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হতে হবে, এবং যারাই জনগণের সমর্থন নিয়ে দায়িত্বে যাবেন তারা অবশ্যই সেটাকে কার্যকর করবেন। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে ব্যাপক সহিংসতার শঙ্কা রাজনীতিবিদদের অনেকেরই। আওয়ামী লীগ সমর্থকদের অবস্থান কি হতে পারে তা নিয়েও উদ্বেগ তাদের। যে ইলেকশনের দিকে হাঁটছেন, আমি লিখে রাখতে পারেন এটা একটা বিপর্যয়কর নির্বাচন হবে। যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার, ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে? আমাদের একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা কিভাবে নির্বাচনটা কিন্তু এত সহজভাবে আমরা গ্রহণ করতে পারবো না। বৈষম্যহীন যাতে সমাজ গঠিত না হয়, যাতে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন তৈরি হয়েছে, এটি কিন্তু কখনো ছিল না। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। সেই সাথে প্রশাসনে জবাবদিহি নিশ্চিতেরও তাগিদ তাদের। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 16টি দল নিবন্ধনের প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে। রোববার নির্বাচন কমিশনের নির্বাচন শাখা থেকে এ তথ্য জানা গেছে। ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এনসিপি সহ 16টি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই 16টি দলের বিষয় এবার মাঠ পর্যায়ে তদন্ত করা হবে। 22 জুন পর্যন্ত 145টি দল নিবন্ধন পেতে আবেদন করে। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। তাই সবগুলো দলকে প্রয়োজনীয় ঘাটতি পূরণে 15 দিন সময় দেওয়া হয়। 3 আগস্ট বিকাল 5টায় সেই সময় শেষ হয়। তবে 145টি দলের মধ্যে মাত্র 80টি ইসির শর্ত অনুযায়ী নথিপত্র জমা দেয়। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির দাবি না মানলে আন্দোলনে নামবে জামায়াতে ইসলামী। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে নির্বাচনী আসনের সীমানা নিয়ে আলোচনা শেষে কথা জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, জামায়াত সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে কোনো আপত্তি নেই জামায়াতের। তবে নির্বাচনের আগে বিচারিক কাজ দৃশ্যমান করার জোর দাবি জানান তিনি। বিগত 3টি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার কারণে এবার অবাধ স্বচ্ছ নির্বাচন হবে কিনা সে বিষয়ে জনমনে সন্দেহ রয়েছে বলে দাবি করেন এই জামায়াত নেতা। এ সময় তিনি যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ। এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব। এটার কারণ হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই। 2014, 2018 এবং 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করতে
গঠিত কমিশন নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দিয়েছে। এই কমিশনের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সুপারিশ তৈরি করা। চিঠিতে জানানো হয়, নির্বাচন তদন্ত কমিশন 31 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। প্রজ্ঞাপন অনুযায়ী ইসি সচিবালয়কে তদন্তে লজিস্টিক এবং তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে। 29 জুলাই এই কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে এবং সময়মতো শেষ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে জরুরি ভিত্তিতে এসব তথ্য সরবরাহ করার অনুরোধ জানিয়েছে তদন্ত কমিশন। একে খুবই জরুরি বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার। ভোটের আগে নিরাপত্তা রক্ষায় কঠোর হচ্ছে সরকার। আর সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের পর পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, বিভিন্ন থানা ফাঁড়িসহ পুলিশের নানা স্থাপনা থেকে লুট হয়েছে 5,500 আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ খোয়া গেছে 6.5 লাখ। রোববার সকালে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তত 700 অস্ত্র এখনো পাওয়া যায়নি। এসব অস্ত্রের খোঁজ দিলে দেয়া হবে পুরস্কার। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে, এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি, যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তবে ওই পুরস্কারটা সে পাবে। উপদেষ্টা বলেন, রাজধানীর নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে পাওয়া অস্ত্রগুলো দেশীয়। সন্ত্রাসীদের কাছে যারা এসব বিক্রি করে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেয়া হবে। এই ধরনের ঘটনা ঘটুক, মানে আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রিজাইডিং অফিসারদের বাড়তি গানম্যান দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। হাসিব হামুশা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ সহ বিভিন্ন পদমর্যাদার 40 জন কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌসিফ আহমেদ সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এমন 40 পুলিশ সদস্যের পদক প্রত্যাহার করা হলো। পদক প্রত্যাহার করাদের মধ্যে রয়েছেন উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এসব কর্মকর্তা পলাতক। পদক বাতিল হওয়াদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। গণঅভ্যুত্থানে হতাহতদের সংখ্যা নিয়ে জাতিসংঘ ও সরকারের হিসাবে পার্থক্য রয়েছে। পূর্ণাঙ্গ তালিকা না দিতে পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ। রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, সবার মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। দেশে যেন ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই বিপ্লবে শহীদদের মূল তালিকা এখনও প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করে সালাউদ্দিন আহমেদ বলেন, 16 বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন তারাও জাতীয় বীর বলে গণ্য হবেন। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উদ্যোগ, যারা শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্য তালিকাটা নিয়ে এখনো প্রশ্ন আছে, এটাও পূর্ণাঙ্গ। যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি, সেই তালিকা হওয়া উচিত 1400-এরও বেশি, কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণাপত্রে বলেছেন 1000-এর অধিক।
রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে আলাদা ৩টি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেয় দুদক এই মামলাগুলো করে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে আসামি করা হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে মামলাগুলোর সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য দেওয়ার জন্য আলাদা ৩ মামলার বাদী দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও SM রাশিদুল হাসানকে হাজির হতে সমন জারি করা হয়েছে। করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য ৫ বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NPR। রোববার NPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিল নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হলে NPR হুঁশিয়ারি দেয়। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ১৭ লাখের বেশি ব্যক্তিশ্রেণীর করদাতা অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন। তাদের মধ্যে ৭০% করদাতা কোনো কর দেননি। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে ২১,৬৫,৩২১ জন করদাতা রেজিস্ট্রেশন করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিল নিয়ে বিভ্রান্ত ছড়ায় একটি মহল, যা NPR এর নজরে আসলে তারা জানায়, করদাতার জমা দেয়া আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য দিলে আয়কর আইনে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এটা তো ধরেন আয় জিরো হতে পারে, মানে আয়ের যদি তার যদি আয় না থাকে আয়টা জিরো হতে পারে টেকনিক্যালি, কিন্তু সম্পত্তি তো জিরো হওয়ার কথা নয়। তো তাহলে আপনি সব শূন্য করে দিবেন, এই জিনিসটা তো আসলে গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই। অসাধু আমি বলবো যে কিছু মানুষ আছেন যারা এই সুযোগকে কাজে লাগাতে চান, 0-0 দেখিয়ে কিন্তু সব রিটার্নটা প্রসেস করে দিচ্ছেন, মানে এই সহজীকরণের নামে। কিন্তু এক্ষেত্রে আমাদের যারা করদাতা আছেন তারা ভুলে যাচ্ছেন এই রিটার্নটা কিন্তু করদাতার, মানে যিনি রিটার্নটা ফাইল করছেন ওনার। এবং আয়কর আইনে আপনি যে ধারাগুলো আছে এই ধারাগুলো কিন্তু নতুন নয়। বর্তমানে ১,১২,০০,০০০ কর শনাক্তকরণ নম্বর বা TIN রয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা সুপারজুট মিলে আগুনে পুড়ে গেছে পরিত্যক্ত পাটের গোদাম। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌনে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, গত রাত ৯:৩০টার দিকে সুপারজুট মিলের পরিত্যক্ত পাটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি স্টেশন থেকে 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সুপারজুট মিলের ম্যানেজার কামরুল ইসলাম জানান, অল্প সময় আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। নিজ জেলা চাঁদপুর থেকেই প্রায় ১ কোটি টাকা হাতে নিয়েছেন ফ্লাইট এক্সপার্টের MD সালমান বিন রশিদ শাহ সাইম। বিভিন্ন উপজেলায় অন্তত ১০ জন সাব এজেন্টের কাছ থেকে এসব টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে। বিমানের টিকিট কেনা ও অগ্রিম বুকিং দিয়ে বিপাকে ভুক্তভোগীরা। পালানোর ৩ মাস আগেই বসতঘর বিক্রি করেন ফ্লাইট এক্সপার্টের MD সালমান। রাজধানীর নয়াপল্টনে ওয়ার্ল্ডট্রেক ট্রাভেলের মালিক কচুয়ার বাসিন্দা ফখরুল আলম একই জেলার মানুষ হওয়ায় ব্যবসায়িক সখ্যতা গড়ে ওঠে ফ্লাইট এক্সপার্টের MD সাইমের সাথে। ফখরুলের অভিযোগ, সাইম পালিয়ে যাওয়ায় ৯ লাখ টাকা লোকসান হয়েছে তার, জমা দেয়া আছে আরও ৩০ লাখ টাকা। ওনাদের অ্যাকাউন্টে আমার 46,000 টাকা ছিল, ওই টাকাটাও তো আর আপাতত কানেকশন নাই। এছাড়া আমার নিয়ারলি 30 লাখ টাকার টিকিট এখনো রানিংয়ে আছে। শুধু ফখরুল নন, শাহরাস্তি, ফরিদগঞ্জ সহ বিভিন্ন উপজেলার আরও অনেকের টাকা হাতিয়ে নিয়েছেন ফ্লাইট এক্সপার্টের MD। গ্রামবাসী বলছে, 2 মাস আগে দামি গাড়ি ও ঢাকায় 4টি ফ্ল্যাট কেনেন সাইম। চৌমুনি বাজারে রয়েছে 3 তলা ভবন ও 48% জমি। কচুয়ার আছে একজন, আরো এক জায়গার আছে, আবার আমাদের যে পাশের গ্রাম যে বরিগাঁও থেকে উনিও কিছু টাকা পয়সা পাইবো। টিকিটের ব্যবসা করে এক্সপার্ট ফ্লাইট নামে কি জানি, এটা আমরা পরে শুনছি, এখন শুনতে পারি আর কি। বিভিন্ন নিউজ অথবা অনলাইনে দেখতে পাচ্ছি যে ওরা মানুষের টাকা মেরা চলে গেছে।
তবে ফ্লাইট এক্সপার্টের পরিচালনা পর্ষদ ও কয়েকটি ট্রাভেল এজেন্সির ষড়যন্ত্রের অভিযোগ করেছেন সাইমের বাবা। ডিজিটালাইজড, এটার মধ্যে যদি কেউ কমান্ড না মানে তাহলে এটা বিরাট ক্ষতি হয়ে যায়। তখন তারা সিস্টেমটা তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, যেন আর কেউ টিকিট ইস্যু না করে। পুলিশ বলছে ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুনেছি সে এই ব্যবসার সাথে জড়িত অনেক ভুক্তভোগী রয়েছে। কচুয়া থানা এলাকায় যদি এরকম কেউ ভুক্তভোগী থাকে, তাদেরা যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায়, তাহলে থানায় অভিযোগ দায়েরের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থ আত্মসাতের অভিযোগে 2 আগস্ট ফ্লাইট এক্সপার্টের এমডি সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ, তবে এমডি, তার বাবা ও ভাই পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাঠদান না করেই 13 বছর ধরে বেতন তুলছেন মাগুরার এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির সরকার। সাবেক সংসদ সদস্যের এপিএস হওয়ায় ক্ষমতার দাপটে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, তাকে সহযোগিতা করছেন স্কুলের প্রধান শিক্ষক। মাগুরার শালিখা উপজেলার অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ে 13 বছর ধরে সহকারী শিক্ষক পদে আছেন শিশির সরকার। সাবেক এমপি বীরেন শিকদারের এপিএস ছিলেন তিনি। ক্ষমতার দাপটে ক্লাসে না এসেও নিয়মিত বেতন ভাতা তুলেছেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সংবাদ প্রচারের পর গত 14 মে শিশির সরকারকে চাকরি থেকে বরখাস্ত, এমপিও বাতিলের সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিভাবকদের অভিযোগ, এরপরও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি প্রধান শিক্ষক। ক্লাসে না এলেও স্কুলের হাজিরা খাতায় তাকে দেখানো হচ্ছে অনুপস্থিত হিসেবে। উনি ক্লাস করে এরকমের কোনো কিছু দেখিনি। নারায়ণগড় থেকে এসে শৈশাক্ষর করে সে মস্তানি কায়দায় ওরা নিয়ে চলে যায় বেতন ভাতা। অভিযোগ দিচ্ছে এলাকার লোকে, ততবারই দেখি সেটা আউট হয়ে যায়। আবেদন করতে চাই যে কর্তৃপক্ষ দ্রুত আছে একটা ব্যবস্থা নেই। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েই দায় সারছেন প্রধান শিক্ষক। দেরি হলো বলতে আমরা তো কার্যক্রমটা করবো, কমিটিও ছিল না, একটা প্রসেস তো আছে, করতে হবে, সেইভাবে তো করা লাগবে, সেইভাবে যতটুকু হয়েছে দেরি। অভিযুক্ত শিশির সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ম্যানেজিং কমিটির আহ্বায়ক স্কুলের হেড টিচারকে বলেছেন বিষয়টা তার এমপিও বাতিল করে তার ডিজি শিক্ষাকে জানানোর জন্য এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য, যেহেতু সে সরকারি টাকা প্রস্তুত করেছে, এই দায় তার বিরুদ্ধে মামলা করার জন্য। দ্রুত ওই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দিয়ে নতুন শিক্ষক নিয়োগের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নীলফামারী 30 ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে প্রায় 7 বছর ধরে ব্যাহত ইন্টারনেট সেবা, মডেম ও মোবাইল ডেটা ব্যবহার করছেন উদ্যোক্তারা। এ করতে গুনতে হচ্ছে বাড়তি টাকা, অপচয় হচ্ছে সময়। স্থানীয়রা বলছেন, সংযোগ চালুর 2 বছরের মাথায় মুখ থুবড়ে পড়ে সেবা কার্যক্রম। কর্তৃপক্ষের দাবি, কেবল কাটা পড়া এই সংকট, দ্রুতই সার্ভার মেরামতের আশ্বাস তাদের। 2016 সালে নীলফামারীতে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে তথ্য সেবা ও ডিজিটাল কেন্দ্র স্থাপন করা হয়। তবে সংযোগের 2 বছরেই অকেজো হয়ে পড়ে তথ্য সেবা কেন্দ্রের ফাইবার হোমগুলো। সার্ভার সমস্যার কারণে বিপাকে সেবা প্রত্যাশীরা। জরুরি কাজ সারতে নষ্ট হচ্ছে দীর্ঘ সময়। এখানে আমরা যখন কোনো কাজের জন্য আসি, যে কাজটি আমাদের 10 মিনিটে পাওয়ার কথা, সেখানে আমাদের দেখা যাচ্ছে 2-3 দিন ঘুরতে হচ্ছে। কাজের জন্য লোক আছে, কাজ করার জন্য বসে আছে, কিন্তু হয়তো ওই মেশিনটা চালু থাকলে আমরা এই দ্রুত সেবাটা পাইতাম। তথ্য কেন্দ্রে সেবা দিতে মডেম ও মোবাইল ডাটা ব্যবহার করছেন উদ্যোক্তারা, কিন্তু গুনতে হচ্ছে বাড়তি খরচ। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাগুলো নেই বাইরে থেকে। অনেক সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে ব্রডব্যান্ড সেবা ভালোভাবে পাই না, খুব স্লো। বিভিন্ন জায়গা থেকে লোক পাঠায়, কিন্তু লোক পাঠানোর পরও আসার পরে বলে যে আমরা এই ধরনের কার্যক্রম করব। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাস্তা সংস্কারের সময় তার কাটা পড়ায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শীঘ্রই সার্ভার মেরামতের আশ্বাস তাদের। আমাদের ম্যাক্সিমাম কেবল ছিল আন্ডারগ্রাউন্ড কেবল। এক্ষেত্রে এখন আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে অনেক বিভিন্ন জায়গায় ফল্ট হওয়ার কারণে এগুলো আমাদের ওটিটিআর করার মাধ্যমে অনেক সময় লাগে। সেক্ষেত্রে আমরা অনেক সময় এগুলো ওভারহেড করা আছে। তারপরে এগুলো এখন অনেক ওভারহেড কারণে বিভিন্ন দুর্যোগ বা কারণে সেগুলো আমাদের ফাইবার ব্রেক হয়। এগুলোকে কিভাবে কার্যকর করে জনসেবাকে আরও উন্নততর করা যায়, সেজন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা বিটিসিএলকে চিঠি লিখে জানিয়েছি যে কিভাবে এটা দ্রুত কানেকশনগুলো ওকে করা যায়।
বিটিসিএল এর এই সেবার আওতায় জেলার ৩০টি ইউনিয়ন পরিষদের প্রায় ১০ লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনারসের রাজধানী হিসেবে খ্যাত টাঙ্গাইলের মধুপুর জলছত্রে বসে আনারসের বড় হাট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এখন আনারসের দাম কেমন যাচ্ছে, বেচে কেনা কেমন দেখছেন? এখন আনারসের দাম বেশ ভালো যাচ্ছে বলে জানিয়েছে কৃষকরা এবং বেচা বিক্রিও শুরু হয়েছে। আপনি জানেন যে এখন সকাল 7:30টার মতো, এখনো আসলে বাজারে যায়নি। তো এখন আমি আছি জলছত্র একটি খামারে, অর্থাৎ কৃষি ক্ষেতে, যেখানে আনারস চাষ করছে। আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা তাদের যে উৎপাদিত আনারস সেটা ক্ষেত থেকে সংগ্রহ করছে, বাগান থেকে সংগ্রহ করছে। কিছুক্ষণ পরে এখান থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে জলছত্র বাজার, সেখানে এই আনারসগুলি নিয়ে যাবে। এবং জেলার শুধু টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রান্ত থেকেই তা না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আনারসের ব্যবসা করে তারা এই মধুপুরে আনারস নেওয়ার জন্য আসবে। তো আমরা সকালবেলায় কথা বলেছিলাম বেশ কয়েকজন ব্যবসায়ী যারা ভোর রাতে এখানে এসে পৌঁছেছেন। তারা যেটা বলছে যে মধুপুরে আনারস স্বাদে গন্ধে অতুলনীয় এবং সুস্বাদু, যে কারণে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন এই আনারস উত্তোলন নেয়ার জন্য। তো কথা বলছিলাম এখানকার কৃষকদের সাথে, তারা যেটা বলছে যে গত বছরের তুলনায় এবছরের আনারসের দাম অন্তত 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু তারা যেটা বলছে যে আনারসের যে দাম বাড়লেও তারা খুব বেশি লাভবান হতে পারছে না। এর পিছনে কারণ হলো, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বাগান থেকে গত বছরও একটি ফল নিতে তার খরচ হলো 3 টাকা, এবছর সেই খরচটি হচ্ছে 5 থেকে 6 টাকা। এছাড়া আপনি জানেন যে কীটনাশক ব্যবহার করতে হয়, সার ব্যবহার করতে হয়, সেই সব সার এবং কীটনাশকের দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বৃদ্ধি পেয়েছে শ্রমিকের দর, যে কারণে প্রতিটি আনারস 10 থেকে 15 টাকা বেশি বিক্রি করলেও খুব বেশি লাভবান হচ্ছে না। তো আমরা কথা বলেছিলাম এখানে যে জলছত্র বাজার রয়েছে সেই বাজারে যিনি ইজাদার তাদের সাথে, তারা যেটা বলছে যে সপ্তাহের এখন প্রতিদিনই এই আনারসের বাজার বসছে। কয়েক লাখ আনারস এখান থেকে বিক্রি হচ্ছে, যা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। তো কৃষকরা আশা করছে যে এই অঞ্চলে যদি তাদের দীর্ঘদিন একটি দাবি ছিল একটি জুস ফ্যাক্টরি বা কোনো জ্যাম বা জেলির ফ্যাক্টরি যদি এই অঞ্চলে হতো, তাহলে এই যে উৎপাদিত যে আনারস এটার ন্যায্য মূল্য বা কাঙ্ক্ষিত যে মূল্য তারা আশা করছে সেটি পাবে। সেই সাথে আপনি জানেন যে পাহাড়ি অধ্যুষিত এলাকা, খুব বেশি কর্মসংস্থানের সুযোগ নেই। তো তারা যেটা বলছে যে এই আনারসকে ভিত্তি করে যদি ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তোলে সরকার, তাহলে এখানে যেসব শ্রমিক রয়েছে বা যেসব মানুষ রয়েছে তাদের কর্মসংস্থান হবে। কৃষি বিভাগ থেকে যেটা বলা হচ্ছে যে গত কয়েক বছর যাবৎ ব্যক্তিগত উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যেরও 2-1টি দেশে এখানকার আনারস পাঠানো হচ্ছে এবং সরকারি পর্যায়ে এই অঞ্চলে একটি কারখানা স্থাপনের বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এই হচ্ছে আমার কাছে থেকে টাঙ্গাইলের মধুপুরের আনারস বাজারের সর্বশেষ। টাঙ্গাইল আনারসের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। কুতুবদিয়া দ্বীপ রক্ষায় টেকসই ও কার্যকর বেড়িবাঁধ নির্মাণের বিকল্প নেই বলে মনে করেন দ্বীপটির বাসিন্দারা। তা না হলে শেষ পর্যন্ত দ্বীপটি বিলীন হয়ে যাবে বলে শঙ্কা তাদের। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে অস্তিত্বের সংকটে কুতুবদিয়া দ্বীপ রাষ্ট্রের করণীয় শিরোনামের গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। বলেন, উপযুক্ত বেড়িবাঁধ না থাকায় জলোচ্ছ্বাস ও নোনা পানি সহজেই লোকালয়ে ঢুকে ব্যাপক ক্ষতি করে। তাই যোগাযোগ ব্যবস্থা রক্ষা, মাছ শিকার ও ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে বেড়িবাঁধ নির্মাণে জরুরি উদ্যোগ নিতে হবে বলে দাবি করা হয়। পাশাপাশি সবুজ বেষ্টনীর প্রয়োজনীয়তাও তুলে ধরেন আলোচনায় অংশ নেয়া দ্বীপের বিভিন্ন শ্রেণী পেশার অংশীজনরা। জোড়া তালে দিয়ে কুতুবদিয়া রক্ষা করা যাবে না। কুতুবদিয়া তথা দক্ষিণ পূর্ব বাংলাদেশের মূল ভূখণ্ড রক্ষায় টেকসই বেড়িবাঁধ দ্বীপের চারপাশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে পারলেই হয়তো প্রাকৃতিক দুর্যোগ তথা সাইক্লোন, জলোচ্ছ্বাস এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বিপর্যয় হতে কুতুবদিয়াকে রক্ষা করা যাবে। সবশেষ আপনাদের সবাই এই প্রচেষ্টা, আমাদের মনের আকুতি, কুতুবদিয়া দ্বীপটা রক্ষা হোক, পূর্ব দক্ষিণ বাংলাদেশের মূল ভূখণ্ডগুলো যেন রক্ষিত হয়। আইসুল এখনকার সংবাদে ধন্যবাদ সবাইকে।